ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আর আমি ভালো নেই, মানে শরীর আমার খুবই খারাপ। জানি না তোমরা আমাকে দেখে কতটা বুঝতে পারছো, তবে তোমাদের বলবো সবটা। আজকে হচ্ছে 8 মার্চ শনিবার, আর এখন বাজে ওই সকাল 11টা মতো। উঠেছি মোটামুটি 1 ঘন্টা আগে। আর যা যা রেগুলারের কাজ থাকে, একা সংসার হলে শরীর খারাপ হলেও তো নিজেকেই করতে হবে। বিছানা ক্লিনিং বলো, আর গতকাল আমি অনেক কাচাকুচিও করেছিলাম, সেগুলো সমস্ত শুকিয়ে গেছে, ওগুলো ভাঁজ করে সব জায়গায় ঢুকিয়ে দিলাম। এইসব হয়ে গেছে। এখন আমার ব্রেকফাস্ট হয়নি, যদিও আমাকে সমস্ত কিছু টাইমে করতে বলেছে, বাট হচ্ছে না। একা সংসার হলে হচ্ছে না, মানে শরীর এতই উইক যে টাইম টু টাইম নিজে করে খাবো এই মানে এনার্জিটাই আমি পাচ্ছি না। তো গত বৃহস্পতিবার আমার শরীরটা খুব খারাপ হয়েছিল। তোমরা জানো আমি উইকডেজে ব্লগ বানাই না, তাই তোমরা মানে কিছুই জানতে পারোনি বা শেয়ার করা হয়নি। গত বৃহস্পতিবার সকাল থেকে ঠিকই ছিলাম, যেমন থাকি নর্মাল। তো ওই দিন লাঞ্চে আমরা বৃহস্পতিবারটা নিরামিষ খাই। নিরামিষ মানে মাছটা খাই, তবে পেঁয়াজ রসুন ছাড়া আর কি খাবার খাই। তো ওই দিন বেশ অনেক দিন খাওয়া হয়নি, এরকম একটা খাবার বানিয়েছিলাম, মানে কলাইয়ের ডাল, আলু পোস্ত। আর কলাইয়ের ডালটা অনেকটা পরিমাণ ভেজানো হয়ে গিয়েছিল বলে ওই কিছুটা ডাল দিয়ে আমি বেটে আর কি বড়া বানিয়েছিলাম। আর স্যালাড ছিল, আর মাছের পেটি ভাজা। এইগুলো একদম জমিয়ে খাওয়া দাওয়া করেছি। যদিও আমার খাওয়া দাওয়া খুবই কম, তোমরা জানো, তো তবুও যেটুকুই খাই তৃপ্তি করে খেয়েছিলাম। আর কলাইয়ের ডালে কিন্তু প্রচণ্ড অম্বল হয়, বিশেষ করে ওই কলাইয়ের ডালের বড়া ভাজা, আর আমি ওটা খেতে খুব ভালোবাসি। তো 3-4টে খেয়ে নিয়েছিলাম। আর শুধু ওই দিনেরটা নিয়ে হয়েছে এটা বলবো না, তার আগেও ধরো উইকডেজগুলো ঠিকঠাকভাবে বাড়িতে থাকলে উইকেন্ডগুলো তো খুবই আমাদের হুল্লোড় করে কাটছে। বেশিরভাগ নয়, প্রত্যেকটা উইকেন্ডই বাইরে খাওয়া দাওয়া হচ্ছে। আর বাইরে খাওয়া দাওয়া হলে সেগুলো তো আর মেনে হয় না, মানে যা তা খাওয়া দাওয়া হয়ে যায়। তো সেই থেকে না মানে খুব অ্যাসিডিটির সমস্যা হচ্ছিল। বৃহস্পতিবার সন্ধে টন্ধে দিয়ে বসেছিলাম, হঠাৎ করে ওই বাড়িতে কথা বললাম, ওই 8টা সাড়ে 8টার দিক থেকে না আমার খুব বুকে পেন আরম্ভ হয়ে গেল। মানে প্রথম আমি সৌম্যকে বলছিলাম না, মোটামুটি আধ ঘন্টা দেখলাম আমি। তারপর দেখলাম যে এটা ইনটলারেটেবল টাইপের একটা হয়ে যাচ্ছে, আমি টলারেট করতে পারছি না, এতটাই পেনটা বেড়ে যাচ্ছে। তো তখন আমি সৌম্যকে বললাম আমার খুব পেন হচ্ছে বুকে। তো ঘাবড়ে গেল। তো বাড়িতে আমাদের মোটামুটি প্রত্যেকেরই মেডিসিন বক্স তো একটা থাকেই, তো সেখান থেকেও একটা আমাকে প্যান্ডি দিল। প্যান্ডিটা খেলাম, কিছুই হলো না। তারপর অন্য একটা গ্যাসের ট্যাবলেট দিল, সেটা খেলাম, কিছুই হলো না। তার কিছুক্ষণ পর একটা ইনো দিল, ইনো খেলাম। তো তারপর ওকে সমানে বলছিলাম যে পিঠটাকে তুমি এইভাবে ঘষতে থাকো। ও বোথ সাইড এইভাবে ঘষতে থাকলো পিঠটার এই বুকের কাছটা। তো তারপর মোটামুটি আধ ঘন্টা, মানে 9টা সাড়ে 9টার দিকে আমার ব্যথাটা কমলো। পুরোপুরি কমলো বলবো না, বেশ অনেকটাই কমে গেল। তো আমি ভাবলাম যে ঠিক হয়ে গেলাম হয়তো। তো আমি ডিনার কিন্তু রাত্রেবেলা করিনি। সৌম্যকে ওই 9:30 নাগাদ খাবার গরম করে খেতে দিয়ে দিলাম। তার মাঝখানে মানে এত পেন হচ্ছিল, যখন পেনটা শুরু হয়েছিল মানে হাউমাউ করে কান্নাকাটি করে ফেলেছি আমি। মানে একদমই সাহসী নয়, মানে কিছু হলে আমি একদম ভেঙে পড়ি। মানে নিজের যদি কিছু হয়, মানে আমি বিছানায় শুয়ে আছি, আমি অসুস্থ, এটা আমি একদমই মেনে নিতে পারি না। আর আরও এখানে মেনে নিতে পারি না, কারণ এখানে করার মতো তো আমাকে কেউ নেই। এই দিনগুলোয় মাকে খুব মিস করি, ও খুব মনে পড়ে। কিন্তু যেহেতু একার সংসার, কিছু করার নেই, নিজেকেই করতে হবে। বাচ্চাগুলো বাইরে খেলছে, তাই ওরাই চিৎকার করছে, ওদের গলা পাচ্ছ। তো এবার মায়ের সঙ্গে আমি কথা বলে নিলাম। সৌম্যকে বলছি, সৌম্য আমি হয়তো আর বাঁচবো না, এরকম বুকে ব্যথা হচ্ছে, হয়তো হার্ট অ্যাটাক হয়ে যাবে আমার। আমি মায়ের সঙ্গে কথা বলে নিই। মায়ের সঙ্গে কথা বললাম, মাকে সবটা বললাম। মাও ভয় পেয়ে গেছে। মা বলছে ওরকম করিস না, খাওয়া দাওয়া কর, খালি পেটে শুয়ে পড়িস না, তাতে আরও গ্যাস হতে পারে। তো যাই হোক, আমি বিস্কিট জল খেলাম। তারপর দিদির সঙ্গে কথা বললাম, মানে আমার জীবনে আমার প্রিয় মানুষগুলোর সঙ্গে। আমি ভাবলাম হয়তো আজই আমার শেষ দিন, এখন আমি হেসে হেসে বলছি, কারণ কিন্তু ওই টাইমটা একদমই হাসির ছিল না। তো কথা বলে নিলাম, কারণ আমি তো জানি না হার্ট অ্যাটাকের ব্যথা কীরকম হয়। তো এটা শুনে হয়তো অনেকের মনে হতে পারে কিরম বোকা বোকা কথা বলছে, বা এত বড় মেয়ে কান্নাকাটি করেছে। দেখো, সকলের সহ্য ক্ষমতা তো সমান হয় না। এরকম অনেক কাজ আছে যেগুলো আমি পারি, হয়তো তোমরা পারো না। সেটা দেখে আমার তো তোমাদের হাসি পায় না, মানে তোমাদের দেখে আমার হাসি পায় না। তাই প্লিজ এগুলো শুনে কেউ হেসো না। আমি তোমাদের সঙ্গে সবটা শেয়ার করছি, আমার শেয়ার করতে ভালো লাগে তাই। তো কান্নাকাটি করলাম অনেক। তারপর মোটামুটি ব্যথাটা ওই 9:30 10টার দিকে পুরো
ঠিক হয়ে গেল। সৌম্য খেয়ে দিয়ে উঠলো, ওর এঁঠো জায়গাটা মুছে নিলাম, যা যা বাসন নিচে রাখার ছিল সেগুলো মানে দিদি মাজবে বলে সেগুলো রেখে দিলাম, যেগুলো আমার দরকার পরের দিনের জন্য সেগুলো আমি মেজে নিলাম। ভাবলাম ঠিক হয়ে গেছি। তারপর ওই 10:30 এরকম থেকে আমার আবারও পেনটা শুরু হলো, মানে মারাত্মক পেন। ওই টাইমের পেনটা আর সহ্য করতে পারছি না, এতটা পেন হচ্ছে। তো খুবই ভয় লাগছে। সৌম্য তো সমানই বলছে চলো ডক্টরের কাছে যাই, চলো ডক্টরের কাছে যাই। আমি কিছুতেই ডক্টরের কাছে যেতে চাই না। এটা শুনেও তোমাদের হয়তো হাসি পেতে পারে, তার একটাই কারণ আমি সূঁচে খুব ভয় পাই। মানে ইনজেকশন বলো, স্যালাইন বলো, ওই সূঁচ জিনিসটা আমি মারাত্মক ভয় পাই। আমি জীবনে কতবার ইনজেকশন নিয়েছি ছোটো থেকে আমি হাতে গুনে বলে দিতে পারবো। মানে ছোটোবেলায় যে টিকাগুলো নিতে হয় ওগুলো তো প্রত্যেকেই নেয়, পোলিও, ওগুলো নিয়েছি। তারপর আমার একবার মাথা ফেটেছিল, তখন 8টা স্টিচ হয়েছিল। তখন ওই 8টা স্টিচের সময় সূঁচ লেগেছিল মাথায়, প্লাস তখন তো টিটেনাস দিতে হয়েছিল। আর একবার আমার সাইকেলের চাকায় পা ঢুকে গিয়েছিল, তখন পায়ে সেলাই পড়েছিল, তখন টিটেনাস নিতে হয়েছিল। ওই আর কি হাতে গোনা। আর করোনার ভ্যাকসিনের সময় নিয়েছি লাস্ট, তারপর আমি কখনো আর ইনজেকশন নিইনি। আমি ইনজেকশন যেখানে, আমি সেখান থেকে 2000 হাত দূরে। আর আমি যেখানে ইনজেকশন নেব মোটামুটি আমি আমার কান্না, আমি এমন কাঁদি মোটামুটি আমি 100-200 লোককে এক জায়গায় জড়ো করে ফেলতে পারবো। মানে কি হচ্ছে এটা ভেবে প্রত্যেকে চলে আসে। আমার ভয় করে, আমি পারি না। আমি ওষুধ খেতে একদম পছন্দ করি না। তো এইসব কারণে আমি ডক্টর দেখাতে যেতে একদম ভালোবাসি না। কিন্তু সৌম্য আমাকে প্রথম থেকেই বলছে, রূপসা এরকম যখন হচ্ছে, আমরা এত ভালো জায়গায় থাকি, লোকজন বাইরে থেকে ব্যাঙ্গালোরে ট্রিটমেন্ট করাতে আসে, তুমি এত ভালো একটা উন্নত জায়গায় আছো, তুমি চলো আমরা চলে যাই। এখনও কিন্তু নানা রকম মানে আমাদের বাড়ির কাছাকাছি যে ক্লিনিকগুলো আছে বা ডক্টরের চেম্বারগুলো আছে সেগুলো কিন্তু খোলা আছে, মোটামুটি 10টা 10:30 অবধি খোলা থাকে। প্রথম ব্যথাটার সময় আমাকে বলেছিল, আমি যাইনি। তো খুবই কষ্ট হচ্ছে, তখন আর পারছি না। তাও আমি ওকে বলছি দাঁড়াও না, ওষুধগুলো খেয়েছি, কিছুক্ষণ পর হয়তো কাজ করতে শুরু করবে, ভালো হয়ে যাবো ভালো হয়ে যাবো। কমছে তো নাই, বেড়ে যাচ্ছে। তারপর রাত 11:30 হয়ে গেল, 11:45, পারছি না। সৌম্য আমাকে বলছে দেখো আমরা দুজনে এখানে একা, এরপর বাড়াবাড়ি হলে কি করব। তো 12:10 যখন বাজে তখন দেখলাম না এটা কমার নয়, কারণ এটা কমছে তো নাই, বেড়ে যাচ্ছে, খুবই আমার কষ্ট হচ্ছে। তো চলো আমরা এবার কোথাও যাই। এবার 12:10 মানে যতই একটা উন্নত জায়গায় থাকি, মানে লোকাল মার্কেটটা কিন্তু পুরোই বন্ধ হয়ে যায়। ওই ডক্টরের চেম্বারগুলো বলো যা বা ক্লিনিকগুলো বলো সমস্ত বন্ধ হয়ে গেছে। তখন 12:10 বাজে আর খোলা থাকে বলো তো? কিন্তু আমাদের বাড়ির কাছাকাছি যে একটা হসপিটাল আছে, আমি তোমাদের কিছুটা দেখিয়েছি এর আগের ভিডিওতে, মানে কয়েকটা ভিডিও আগে। কাবেরী হসপিটাল আছে যেটা 24 ঘন্টাই খোলা থাকে। তো সেই কাবেরী হসপিটালে এমার্জেন্সিতে সৌম্য আমাকে নিয়ে যায়। মোটামুটি 12:15-20 নাগাদ আমরা ওখানে পৌঁছে যাই। গিয়ে ওখানে তো আমি গিয়েই ভয়েতে কান্নাকাটি শুরু করে দিয়েছি। ডক্টর আমাকে বলছে বেডে শুতে হবে, প্রেশার মাপা হবে, অক্সিজেন লেভেল দেখা হবে, যা ওদের প্রসিডিওর থাকে। তো আমি কিছুতেই বেডে শোবো না। আমি বলছি আমি তো বেডে শোয়ার মতো পেশেন্ট নয়, আমি শোবো না, আমি শোবো না। তখন ওরা বলছে না আমাদেরও তো কিছু ব্যাপার থাকে, কিছু হবে না ম্যাম, ভয় নেই আপনার, কোনোরকম ইঞ্জেকশন আমরা দেবো না। আমি বলছি ইঞ্জেকশন মত দিজিয়ে। হ্যাঁ, তো ডক্টর বলছে হ্যাঁ। তো আমি শুলাম, অনেক বলার পর প্রেশার মাপলো, প্রেশার ঠিকঠাক, অক্সিজেন লেভেলও ঠিকঠাক, সব কিছু ঠিকঠাক। তো আমাকে ওরা কয়েকটা মেডিসিন দিল, বললো এগুলো খেয়ে আপনি চাইলে এখানে বসে থাকতেও পারেন 1 ঘন্টা। তো 1 ঘন্টার মধ্যেই মেডিসিনটা খেয়ে যদি আপনার ব্যথা না কমে, সৌম্যকে বললো ওনার ব্যথা যদি না কমে তাহলে কিন্তু ওনাকে অ্যাডমিট করতে হবে। আমরা বিভিন্ন রকম টেস্ট করবো, কারণ কী থেকে হচ্ছে আমরা তো বুঝতে পারছি না। এই মেডিসিনগুলো আমরা গ্যাসের দিলাম, এবার না কমলে তাহলে আমাদের অন্যরকম সন্দেহ হবে, তো আমরা অ্যাডমিশন নিয়ে নেব, তারপর ট্রিটমেন্ট শুরু করব। সেটা শুনে আমি আরোই ঘাবড়ে গেছি। তো আমি সৌম্যকে বললাম আমি এখানে বসবো না, চলো ওষুধ নিয়ে আমরা বাড়ি চলে যাই। তো ওখানে ফার্মেসি থেকে আমরা ওষুধগুলো কালেক্ট করে 1:10 তখন আমি আর সৌম্য বাড়ি চলে এলাম। ওই দিন আমরা আমাদের বাইকের প্রয়োজনীয়তা বা উপকারিতাটা বুঝেছি, মানে বাইকটা কিনে কতটা ভালো করেছি। কারণ দেখো ক্যাব বুক করে যেতে পারতাম, কিন্তু অত তাড়াতাড়ি আমাদের ক্যাব আসতো না, তো আমরা ওয়েট করতে হতো আমাদের। তো বাইক নিয়ে আমরা বেরিয়ে যেতে পেরেছি। 1:10 তখন আমরা বাড়ি এলাম। বাড়ি এসে আমি ওষুধ খেলাম, ওষুধ খাওয়ার পর একটু পটি গেলাম। তার 1/2 ঘন্টা মতো পর, তখনও হচ্ছিল ব্যথাটা, হয়নি বলবো না, একটু কমলো। 1/2 ঘন্টা মতো পর আমার ঘুম পেতে শুরু করলো প্রচণ্ড। ব্যথাটা হচ্ছিল কিন্তু আমি শুয়ে পড়লাম। শুয়ে পড়ার পর আমার ব্যথাটা, মানে আমি ঘুমিয়ে গেছি 1/2 ঘন্টা পর, আমি আর জানি না। পরের দিন একদম সকাল 8:30টায় আমি ঘুম থেকে উঠেছি।
তো এখন আমাকে 3 দিনের ওষুধ দিয়েছে, আমি 3 দিনের ওষুধ খাচ্ছি এখনও, আজ অবধি চলবে, তাই তো সৌম্য? হ্যাঁ, এই যে ওষুধ আমার চলছে। আর একদম এরকম আমাকে একটা ফাইল বানিয়ে দিয়েছে, এই যে কাবেরিতে আমি গিয়েছিলাম। তো এখন তো মোটামুটি ঠিক আছে, উইকনেস আছে, পেন কিলার খাচ্ছি, তো মোটামুটি ঠিক আছে, কিন্তু কাজকর্ম তো সবই করতে হচ্ছে, সেই সবগুলো ভালো লাগছে না করতে, মুড নেই, বাট করতে হচ্ছে, কেউ করার নেই, সৌম্য তো পারবেও না বা আমারও পছন্দ হয় না, সুতরাং আমাকেই করতে হবে। তবে অনেকটা আমিও ভয় পেয়ে গেছিলাম, ওর এরকম হয় না, অনেক সময় হয়েছে, সেটা কমে যায় টেম্পোরারি, কিন্তু এটা যেটা হয়ে গেল, তো একটা আমরা ভেবেছি আর কি নেক্সট উইক বা তারপরের উইকে একটা ফুল চেক আপ ওর করিয়ে নেবো। যেহেতু এখানে ভালো জায়গায় থাকি নারায়ণাতে, আমার ইচ্ছা আছে ফুল বডি একবার চেক আপ করিয়ে নেব, মানে কি থেকে এটা হচ্ছে, কেনই বা হচ্ছে। এর আগেও 2-1বার হয়েছে, তবে এতটা এক্সট্রিম লেভেলে চলে যায়নি, এবারেরটা অতিরিক্ত হয়ে গিয়েছে। এমনি বলতে নেই, মানে আমি এটা বলি হয়তো নজর লেগে যায় কারুর, আমাদের খুব একটা ওষুধ খেতে হয় না, ফিঙ্গার ক্রস, তো আমি পছন্দও করি না, কিছু হলো টাকাটাক ওষুধ খেয়ে নিই, আমি একদমই এটা পছন্দ করি না। ইদানিং এখানে আসার পর থেকে আমার না এই গ্যাসের সমস্যাটা খুব হচ্ছে। আমি খাই অনিয়ম করি, আমি জানি, আমি জল একদম কম খাই, আমি নিজে জানি, মানে তোমাদের মনে হবে জ্ঞান পাপি, নিজে জানি তবু জল খায় না, তো আমি জলটা খুবই কম খাই, যার কারণে শুনতে খারাপ লাগবে আমার পটি একদম ক্লিয়ার হয় না, আমি 2-3 দিন 4 দিন অন্তর অন্তর পটি করি, আর খাবার কোয়ান্টিটিও আমি খুবই কম খাই, আমার ওই জন্য পটি হয় না। তো এই থেকেই আমার বিভিন্ন হয়তো সমস্যা। তো অনেকক্ষণ তোমাদের সঙ্গে 15 মিনিট হতে যায়, 12-13 মিনিট হয়ে গেল বক করছি। তো একটা নেক্সট উইক ফুল চেক আপ আমি করিয়ে নেব নিজের ভালোর জন্যই, যাতে সৌম্যকেও না ভবিষ্যতে সমস্যায় পড়তে হয়, কারণ দুমদাম করে এগুলো হয়ে গেলে কি আগে থেকে হলে বোঝা যায়, কিন্তু যেটা আমি মনে করি প্রিকশন ইজ বেটার দ্যান কিওর, তো আগে থেকে সাবধান হয়ে যাওয়া ভালো। একদমই তাই। তো ও অনেক আসলে ওই বলছি না, চেক আপ করাতে গেলেই তো ধরো ব্লাড নেবে, তো আমাকে এই জায়গায় সূচ ফোটাবে, আমি মারাত্মক ভয় পাই, আমি যে কি ভয় পাই মানে তোমাদের বলে হয়তো বোঝাতে পারবো না, ওই রকম ধরনের ক্লিপস। আমি ওই দিন এত কান্নাকাটি করেছি ওখানে, আমি এবার ঢোকার আগে সৌম্যকে এটাও বলেছি, সৌম্য একটু ভিডিও করে নাও, হয়তো আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে, আমি মরে যাব, হয়তো আমি আর ফিরবো না। আমার বাড়ির লোকেদের, আমার পরিচিত, আমার আত্মীয় স্বজন যারা আমায় ভালোবাসে, এমনকি আমার চ্যানেলে ওই ভিডিওটা দেবে, সৌম্য একটুখানি ভিডিও করেছে, তবে সেটা নার্সিংহোমে ঢোকার আগে, যেটা আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো না। তো প্যানিক করে, হ্যাঁ, এটা হয়তো সামান্য জিনিস, এই বয়সে এতটাও কিছু সিরিয়াস না, তাও ঠিক আছে, আমার ভয় লাগে, আর আমি এই দিনগুলোতে আমার মাকে খুব কাছে চাই, কিন্তু পাই না, সম্ভব হয় না, যার কারণে খারাপ লাগে। তো চলো, ইমোশনাল হয়ে যাচ্ছে, এখন আমি ঘুগনি বানাচ্ছি, ঘুগনি বানাবো আজকে ব্রেকফাস্টে, ঘুগনি আর মুড়ি, আর সৌম্য আমাকে পেঁয়াজটা একটু চপ করে দিল চপারে। আর আজকে মানে তোমরা থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছো, আজকে আমাদের বাড়িতে অভিনীলদা বর্ণালী আসবে, কারণ ওরা 2-1 দিনের মধ্যেই কলকাতা চলে যাচ্ছে কিছু দিনের জন্য। তো আজকে ডিনারে আমি ওদের ডেকেছি বাড়িতে, গতকালও যদি ওরা এসেছিল আমাকে দেখতে, তো মোটামুটি 12:30 অবধি ওরা আমাদের বাড়ি ছিল, তারপরে কাল শুতেও আমার অনেকটা দেরি হয়েছে, ওই জন্য আজকে আমার সারাক্ষণ ঘুম থেকে ওঠার পর থেকে একটা ঝিমঝিম ভাব কাজ করছে, মনে হচ্ছে ঘুম একটু হলে আরেকটু হলে ভালো হতো, যেহেতু ওষুধগুলো খাচ্ছি, তো এমনি আমার খিদে ঘুমটা একটু বেড়েছে, তো এখন খুব আমার খিদে পেয়েছে। চলো ঝটপট করে ঘুগনিটা বানিয়ে নিই, তারপর ব্রেকফাস্ট করে সৌম্য কিন্তু যাবে বাজারে, কিছু কিছু জিনিস আনতে হবে। তো চলো দেখতে থাকো ব্লগটা। এখানে তো আমার ঘুগনি হয়ে গেছে, এবার মুড়ি দিয়ে খেয়ে নেব, এক জায়গাতেই নিয়ে নিয়েছি, দুজনে একসাথেই খেয়ে নেব। আর ওখানে চাও আমার হয়ে গেছে, ঘুগনিটা মেনলি বানিয়েছি, ওরা সন্ধ্যেবেলা আসবে, এবার খাওয়াতে হবে রাত্রে, তো সন্ধ্যেবেলা কি খেতে দেবো, ওই জন্যই আরও বানানো। এখানে তো রূপসা আমার জন্য কাজ রেডি করছে, এইটা একটু করে দাও, চপারটায় আমায় চপ করে দিতে হবে, এটা সব থেকে সোজা কাজ, আমি করতে খুব ভালোবাসি। তোমার হাতের ব্যায়াম হয়? হ্যাঁ, একদম। আজকে পেঁয়াজ বেটে দেবো না, আজকে পেঁয়াজটা কুচিয়ে দেবো আর কি, তো ওই কারণে ওটা চপারের মধ্যে দিয়ে দিলাম। সৌম্য এবার ওটা চপ করে দেবার, একটা রসুনের সাইজ দেখো কত, এখানে রসুন দিয়ে রান্না হয়ে যাবে। এখানে আজকাল এত বড় বড় রসুন পাওয়া যাচ্ছে না, নিজেই দেখে ঘাবড়ে যাচ্ছি। তো শুধু রসুন, আদা আর টমেটোটা পেস্ট করব আমি, আর এখানে আলুগুলো সেদ্ধ করে নিয়েছি। সৌম্য আজকে আমরা যে হোলসেলের দোকানটা থেকে আলু কিনে গিয়েছিল, ওটা বন্ধ,
তো এমনি সবজির দোকান থেকে আলু এনেছে, এত ছোট ছোট আলুগুলো। হ্যাঁ, আলু এই ছোটগুলোই একটু পরিষ্কার ছিল, বাকি যে বড় বড় আলুগুলো ওটা মানে ওইগুলো আর কি দাগ, বা আমার উপর থেকে তো দেখে যতটা মনে হয় আর কি একটু ভেতরটায় কিছু সমস্যা আছে, ওই জন্য ভয় আর নিইনি। তো ওই জন্য এগুলো এনেছে, আর ওইগুলো গোটা গোটাই আমি সেদ্ধ করে নিয়েছি, একটু ছুরি করে কেটে দিয়েছি গাগুলো যাতে ভেতরে মশলা ফসলাগুলো ঢোকে। এবার আর একটু আদা লাগবে। এখানে তো আমার চিকেনের জন্য আলুটা সেদ্ধ করে অল্প একটু ভাজা হয়ে গেছে, আর আমি এখানে ওই তেলের মধ্যেই পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আর আমি এখন একদম অল্প তেলে রান্না বান্না করছি, কারণ আমাকে ডক্টর বলেই দিয়েছে যে একটু রিচ খাবার কম খেতে হবে, না খেতে পারলেই ভালো হয়, তো একবারে তো আর ছাড়া যাবে না, একটু একটু করে কম খাওয়ার চেষ্টা করব। মানে একদমই যে খাবো না তা নয়, কিন্তু কম খাবো। আর চিকেন বলো মাটন বলো যে কোনো রান্না এই পেঁয়াজ ভাজার কাজটাই হচ্ছে সবথেকে সময় সাপেক্ষ কাজ। মানে যত সুন্দর করে পেঁয়াজটা ভাজতে পারবে তত ভালো টেস্ট হবে। তারপর তো চিকেন কষানো আছেই। তো এখন পেঁয়াজটাকে বেশ অনেকক্ষণ ধরে ভাজবো সাইড বাই সাইড। আমি এখানে চিকেনটাকেও কিন্তু ধুয়ে নেব। এখানে চিকেন তো আমার একদম রেডি হয়ে গেছে, এবার খেয়ে নেব। আমার স্নানও হয়ে গেছে, কিন্তু আমার খেতে খুব একটা ইচ্ছা করছে না, শরীরটা ভালো লাগছে না একদম। তো চলো লাঞ্চ করে নিই, তারপর আবার দেখা হচ্ছে। ঘড়িতে তো এখন 6:25 আর সন্ধে দেওয়া হয়ে গেছে। বেশ অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে এলাম। আজকে সৌম্য সন্ধেটা দিল, আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না, তোমাদের বলছিলামই। তো তারপর থেকে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। সৌম্যকে বললাম সন্ধেটা দিয়ে দাও, আসলে ঘরে থেকে থেকে না একদম বোর হয়ে যাচ্ছে। ওই দিন রাত্রেবেলা ওই নার্সিংহোমে গিয়েছিলাম, এই হসপিটালে। তো হসপিটাল থেকে ফেরার পর থেকেই না একটা কীরকম যেন হচ্ছে আমার, একটা মানে মনটা ভালো নেই। আমাকে মনে হচ্ছে একটু বেরোলে 5 জনের মুখ দেখলে ভালো হবে। কালকে ভেবেছিলাম সন্ধেবেলা একটু বেরোবো, কিন্তু কালকেও আমার বেরোনো হয়নি, ওরা এসেছিলো বলে। আজকেও আসবে, আজকেও হবে না। তো ওই জন্য সৌম্য বলছে একটু রেডি হয়ে নাও, একটুখানি ঘুরে আসি। কারণ দেখো বাড়িতে বসে আড্ডা গল্প করতে ভালোই লাগে, কিন্তু একঘেয়েমি বাড়িতে থাকতে থাকতে না পাগল পাগল লাগছে একটা। তার মধ্যে এরকম অসুস্থ হয়ে গেছি, আর আমার মায়ের শরীরটাও খুব একটা ভালো নেই। তো যার কারণে সমস্ত কিছু চিন্তা করে খুব খারাপ লাগছে, মনটাও ভালো লাগছে না, শরীরটাও ভালো লাগছে না। কিন্তু ওই নিজের কাজ নিজেকে করতে হবে রেগুলারের, তাই মানে সেগুলো করতে হচ্ছে আর কি। কিন্তু মনে হচ্ছে এখন যদি একবার বাড়ি যেতে পারতাম না, খুব ভালো হতো। তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এই দেখো আমার টমেটো গাছে এখানে 3টে টমেটো ধরেছে, আর এই যে এখানে একটা, 4টে টমেটো ধরেছে। 6:25 বাজে, কিন্তু এখনো ভরপুর এখানে মানে বেলা আছে, বিকেল। লঙ্কা গাছগুলোর পাতাগুলোর কোনো প্রবলেম হয়েছে জানো, পাতাগুলো কীরকম গুটিয়ে গুটিয়ে যাচ্ছে, এগুলোকে কিছু স্প্রে দিতে হবে। দেখি, আমার কাছে একটা স্প্রে আছে, ওটাই দেবো না অন্য কিছু কিনে আনবো বুঝতে পারছি না। আর গোলাপ গাছটাতেও কিন্তু প্রচুর পরিমাণ কুঁড়ি এসেছে, ফুলও কিছুদিনের মধ্যেই ফোটা শুরু করবে। আর আমার তো রান্না বলতে চিকেনটাই শুধু করেছি, চিকেন আলুর ঝোল। আর ভাতটা আমি আমাদের মতোই ওবেলা বানিয়েছিলাম, এবেলা আবার আমি এখন ভাত বানাবো। তো এখন নয়, চালটা ভিজিয়ে রেখে একটু বেরোবো এখন সৌম্যর সাথে। ওরা কখন আসে দেখি ওদের ফোন করে, তারপর এসেই ভাতটা হতে বেশিক্ষণ লাগে না, এটা মোটামুটি ওই 10 মিনিটের মধ্যেই হয়ে যাবে। তো গরম গরম তখন করে নেব। আসলে আমাকে আবার গ্যাসটাও মুছতে হবে, আমি ওরকম এঁটো কাটা রেখে শুয়ে পড়তেও পারি না, আবার ওটাও করতে হবে। আবার কালকে যেহেতু ওই হাঁড়িতেই ভাত হবে, হাঁড়ি, ফ্যানের ডেচকি সমস্ত কিছু মাজতে হবে। কাজ যেন আমার বেড়েই যাচ্ছে, কাজ কমছে না, ভালো লাগছে না মনটাকেও একদম। চলো রেডি হয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আমি তো রেডি হয়েই গেছি, আর এখানে এখন চালটা একটু ভিজিয়ে দিই। কতটা নেবো আন্দাজ হচ্ছে না। সৌম্য আর একটু নিয়ে নাও, থাকলে কাল খেয়ে নেবো। হ্যাঁ ব্যাস ঠিক আছে, আর না আর না। হয়ে যাবে তো 4 জন? হ্যাঁ হ্যাঁ, আমি তো অল্প খাবো, হয়ে যাবে না? হ্যাঁ ঠিক আছে।
আমরা তো এখন দুজনে বেরিয়ে পড়েছি আর আমাদের ভূতের মতো লাগছে, কারণ আমি ফ্ল্যাশ লাইট অন করে ভিডিও বানাই না, কোনো রকম ফিল্টারও ইউজ করি না, কিছুই না, সেই জন্য এরকম ভূতের মতো লাগছে। একটু মানিয়ে গুছিয়ে নিও। সৌম্য হেলমেট পরেছে, আমি হেলমেট পরে নিই, আমি এটা পরে নিয়েছি। চলো একটু ঘুরে আসি, মনটা একদম ভালো লাগছে না। এই দেখো আমাদের এখানে এই মন্দিরটায় শিবরাত্রি উপলক্ষে তো পুজো হচ্ছিল, তারপরে আবার এখন মেলা বসেছে কিছু একটা, মনে হচ্ছে দোল যাত্রা উপলক্ষে আগেও হয়েছে। হ্যাঁ আগের বছর আমি ওই বুদ্ধর এগুলো দোলের সময় কিনেছিলাম না গো সৌম্য। হ্যাঁ এখানে খুব ভালো মেলা হয়, তোমাদেরকে দেখাবো। আজকে সবে লাইটিংটা দিয়েছে, এই জায়গাগুলোই মানে রাস্তার দুদিকে কিন্তু ভোরে ভোরে মেলা হয়, তোমাদের সঙ্গে পরবর্তী ব্লগগুলোতে শেয়ার করবো। আজকে লাইটিংটাই দেখো তোমরা। ঘড়িতে তো এখন 8টা আর আমরা বাড়ি চলে এসেছি। সৌম্য এখনও নিচে আছে, কারণ অভিনীল দ্বারা ফোন করলো যে তুই নিচে থাক, আমরা যাচ্ছি। ওরা থাকবে না, ওদের কিছু জিনিস আমাদের কাছে রেখে যাবে 1 মাসের জন্য। তো কারা আমাদের সঙ্গে 1 মাস থাকবে সেটা তোমাদের ভিডিওতে একটু পরেই দেখাচ্ছি। আর বাইরে থেকে একটু বেরিয়ে এলাম, এখন মনটা ভালো লাগছে, চোখ মুখটাও ভালো লাগছে আমার দেখে, মানে তোমরাও হয়তো বুঝতে পারছো, আমি নিজেও বুঝতে পারছি। এবার ওরা এলে হয়তো ওদের সঙ্গে আবার একটু বেরোবো, ওরা বেরোবে বলছে, দেখা যাক। আর ঘুগনি বানিয়েছি, আমার তো মনে হয় না ওরা এসে ঘুগনি খাবে, একবারে হয়তো ভাতই খাবে, কিন্তু ভাত তো আমার এখনও বসানোই হয়নি। এটা তো বললামই বেশিক্ষণ লাগবে না, এসে ভাতটা বসিয়ে দেবো, ঝটপট করে হয়ে যাবে 10 মিনিটে। আর আজকে এরকম ইউজ অ্যান্ড থ্রো প্লেটগুলোতে খাবো, তো ওগুলো আমি বের করে নিলাম। তো এখন ওয়েট করি ওরা কখন আসে, দেখি। সৌম্যও তো নিচেই আছে। আমরা তো এখন বেরিয়ে পড়ছি আবার। তো এখন এই যে অলি, আজ অব্দি অলির সঙ্গে একটু ভালো করে মুলাকাত হয়ে যাক, তারপর একটা অনেকটা টাইমের জন্য গ্যাপ থাকবে, অলি অনেক বড় হয়ে যাবে। বল অলি, এখন অলির 4টে দাঁত, অলি কলকাতা থেকে ফিরবে মোটামুটি 6-8টা দাঁত নিয়ে, যদি নিজেরও না বেরোয় দাদু ঠাম্মির গুলো উপরে বলতে দাও, দাদু ঠাম্মির দাঁত উপরে নিয়ে চলে আসবে। দেখো কিরম চুলটা নেই, কিরম অত্যাচারটা করে, দেখো তোমরা দেখো। আমিও এবার কিন্তু তোরটা টেনে দেবো, আমিও টেনে দেবো। আমরা তো চলে এসেছি বাড়ি, আর এখন আমি ভাতও বসিয়ে দিয়েছি এসে। আর এখন ঘুগনিটা গরম করে ওদের প্রথমে ঘুগনিটা দিচ্ছে। এখন কিন্তু বেজে গেছে ওই 9:45 মতো, তো এখন ঘুগনি খেয়ে নিই, তারপর ভাতটা হয়ে যাবে এক্ষুনি, তার মধ্যে অলি খাবে, তারপর আমরা ডিনার করব। এবার ওরা ঘুগনি খেয়ে বলবে কীরকম হয়েছে। এখানে রূপসা বর্ণালীকে পাঠিয়ে দিয়েছে শশা কাটতে, শশার সাথে পেঁয়াজ আছে। আচ্ছা, ও রূপসা ওখান থেকে বলছে ও নিজে চেয়ে করতে চেয়েছে এখান থেকে। ইংলিশ কিউকাম্বার, এটা ও ভালোবাসে, তাই আমার বাড়িতে দেশীয় কিউকাম্বার আছে, তাই তো? হ্যাঁ। আমরা তো এখন বসে গেছি এখানে খাওয়া দাওয়া করতে, আর বর্ণালী আমাদের জন্য এই যে ডিম কষা বানিয়ে এনেছে, দারুণ একটা গন্ধ বেরোচ্ছে। সৌম্য অলরেডি খেতে শুরু করে দিয়েছে। ভালো হয়েছে সৌম্য? আর অলি এখানে কিচ্ছু পাচ্ছে না বলে অলি চিৎকার করছে, ওকে ডিম দেয়নি, ভাত দেয়নি, শশা দেয়নি, কিচ্ছু দেয়নি, ও ভাত খেয়েছে। তুমি ডিম খাবে? ঠিক আছে, একটুখানি দেওয়া হবে। আনতে এখন অলির সঙ্গে একটু গল্প করে নিচ্ছি, অলির সঙ্গে আমার 1 মাস পর দেখা হবে, তাই তো অলি? চুলটা তোমাকে টানতে হবে না, 1 মাসে আমার চুলগুলো বাঁচবে, কোনো টানা হেঁচড়া পাবে না ওরা। কি বল, কি বলবি বল।
মারিস না ওলি, মারে না মারতে ভালোবাসতে হয়, এরকম করে ভালোবাসতে হয়, এরকম করে ভালোবাসতে। তোমার কানে কানে কথাটা বলে দিই, ওদিকে তাকাও তুমি একবার। তো ওরা তো এবার বাড়ি চলে যাচ্ছে, আর 2-1 দিনের মধ্যেই ওদের কলকাতা যাওয়া, আর দেখা হবে না। তোমরা মোটামুটি 1 মাস পর ওদের আবার ব্লগে দেখবে, ততদিনে অলি অনেকটাই বড় হয়ে যাবে। আর এই 1 মাসে ওদের সঙ্গে ব্যাক টু ব্যাক এত দেখা হয়েছে যে সত্যি মনটা খুব খারাপ লাগছে। তবে কিছু করার নেই, বর্ণালী কাঁদছে। সাবধানে যাবে, তাড়াতাড়ি চলে আসবে, টাটা। ঘড়িতে তো এখন 12টা 25, আর মোটামুটি 10-15 মিনিট হলো ওরা বেরিয়ে গেছে। আমরা ওদেরকে নিচে ছেড়ে এসে তারপর হাত মুখ ক্লিন করে ক্রিম মাখা হয়ে গেছে, চুলটা বাঁধবো, দিয়ে শুয়ে পড়বো। সৌম্য এসো, সৌম্যকে এখন নেমন্তন্ন করে করে ব্লগে ডাকতে হয় না, ওরকম কিছু নয়। তো এবার ব্লগটা এন্ড করবো। জানি না সকাল থেকে কতটা কি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। শরীরটা এখন ঠিকঠাক লাগছে, মানে একটুখানি ঘুরে এলাম, বাইরের হাওয়া খেয়ে এলাম, তো মনটা ভালো লাগছে। দেখবে না, মানে মন খারাপ শরীর খারাপ নিয়ে বাড়িতে বসে থাকলে আরও মনটা খারাপ লাগে। তো আমরা দুজনেও একটু একা আগে ঘুরে এলাম, তোমরা দেখলে, তারপর ওদের সঙ্গেও ঘুরে এলাম, তো এখন মনটা ভালো লাগছে। আর মনটা ভালো লাগছে বলে দেখো চোখ মুখটাও ভালো লাগছে, মানে শরীরটা যে ভালো হচ্ছে তার প্রমাণ এটাই, মানে মুখটাই, নাকি বলো? একদম। তবে মনটা সত্যি খুব খারাপ লাগছে। ওদের সঙ্গে বেশ অনেক দিন দেখা হবে না, মোটামুটি 3টে উইকেন্ড ওদের ছাড়া আমরা কাটাবো। তো ওরা বাড়ি যাবে, আনন্দ করবে, অবশ্যই বাড়ি তো যেতেই হবে। আর ওরা 2 বছর পর বাড়ি যাচ্ছে না? না, অভিনীল বোধহয় 3 বছর। আচ্ছা, বর্ণালী 2 বছর পর, কারণ প্রেগনেন্সির আগেও লাস্ট বাড়ি ঘুরে এসেছে। তারপর অলিরই 1 বছর হতে যায়, আর 2-3 দিন পর অলির 1 বছরের জন্মদিন, যেটা উপলক্ষেই মেনোদের যাওয়া। তোর ওখানে জন্মদিনও সেলিব্রেট হবে। বর্ণালী যদি আমায় ছবি পাঠায়, পরবর্তী ব্লগে তোমাদের সঙ্গে আমি সেসব ছবিগুলো শেয়ার করব। তো মনটা খারাপ লাগছে, তবে ঠিক আছে, দূরত্ব বাড়লে গুরুত্ব বাড়বে। একটুখানি দূরে গেছে, দেখবে ভালোবাসাটা আরও বেড়ে যাবে। বর্ণালীর মনটা খুব খারাপ হয়ে গেছে, মানে অলমোস্ট চোখে জল চলে এসেছিলো। আমারও মনটা খারাপ লাগছে, কিন্তু ওর সামনে আমি ওরকম করলে দুজনেই ইমোশনাল হয়ে গেলে কান্না করে ফেলতাম, যে কারণে। তবে ওরা 1 মাসের জন্য আমাদের থেকে দূরে গেলেও ওরা কিন্তু 1 মাসের জন্য আমাদেরকে কাছে রাখার জন্য কিছু জিনিস দিয়ে গেছে। দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই। তো 1 মাসের জন্য এই 3টে ছানাপোনা অতিথি হয়ে আমাদের বাড়ি থাকতে এসেছে। আগামী 1 মাস আমার ছানাপোনাগুলোর সঙ্গে এরাও কিন্তু থাকবে। এগুলো তো রাতুলদা ওদেরকে অ্যানিভার্সারিতে গিফট করেছে, তোমরা দেখিয়েছো, ওদের বাড়ির ব্লগে আমি দেখিয়েছি। তো এটা হলো একটা এরিকা প্লাম, এটা হলো জেট প্ল্যান্ট। তো আমি আজকেই একটা ভিডিও দেখছিলাম, জেট প্ল্যান্টে খুব অল্প জল দিতে হয়, বেশি জল দিলে কি হয়, পাতাগুলো ইয়েলো হয়ে যায়। তো এটা ক্যামেরায় খুব একটা বোঝা যাচ্ছে না, গ্রিনই লাগছে, বাট হালকা ইয়েলো হয়ে গেছে, মানে এটাতে এখন জল একদমই আমি দেবো না, এইভাবেই রাখবো এটাকে। খুব জল কম খায় এই গাছটা। আর এইটা হলো পিস লিলি, এটার আবার কাঁচি করে ও পাতাগুলো কেটেছিল, পাকামি করেছিল। এখন এটাও কিন্তু অনেক শুকিয়ে শুকিয়ে গেছে, এই যে নিচের একটা পাতা পচেও গেছে, হলুদ হয়ে গেছে। তো এটাকে কালকে এই জায়গাটাকে কেটে দেবো আমি, মানে এই পাতাটাকে তুলে দেবো গোড়ার থেকে। তবে অনেক এই যে পাতা গজানোর জায়গাগুলোও কিন্তু চলে এসেছে, তো একটু ছেঁটে দেবো। এই যে এই পাতাগুলো বার্ন হয়ে গেছে, হয়তো অতিরিক্ত জলের ফলে, না হলে রোদের ফলে। এই পিস লিলি আমারও আছে, যেটা ফুল ফুটেছে, তবে এটা এত ছোটোতে আছে, তো এটা ফুল এখন হবে বলে আমার মনে হয় না, তবে দেখতে ভালো লাগবে। তবে অনেক নতুন নতুন পাতা গজানোর জায়গাগুলোও দেখা দিয়েছে। তো এই 3টেকে আমি যত্নে রাখবো। সাথে তুলসী গাছও দিয়ে গেছে, ওটা ব্যালকানিতে আছে, ওটা তোমাদের পরের ব্লগে কখনো শেয়ার করে দেবো। সাথে কয়েকটা টব দিয়ে গেছে গাছ বসানোর জন্য। আমার বাড়িতে লঙ্কা টমেটো দেখে ওর ইচ্ছা হয়েছে, ওকেও লঙ্কা টমেটো করে দিতে হবে। তো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। ওদেরকে আগামী 1 মাস তোমরা ব্লগে দেখতে পাবে না, তবে ওদের গাছগুলোর আপডেট আমি দিতে থাকবো ব্লগে। তো তোমরা ওদের না দেখতে পেলেও ওদের গাছকে দেখতে পাবে, তো এটাও বেশ একটা অন্যরকম বলো। যাই হোক, চলো আজকের ব্লগটাকে তাহলে এখান থেকে শেষ করে দিচ্ছি। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই করে একটা লাইক করো, কমেন্ট করে জানিও কীরকম লাগলো। আর
চ্যানেলে নতুন হয়ে থাকলে বা যদি এখনও না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলি মেম্বার হয়ে যেও। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছো তারা প্লিজ পেজটাকে লাইক ফলো করে তবেই আমার ভিডিও দেখো। আর শেয়ার করো ভিডিওগুলো যাতে আরও অনেকে দেখতে পায়, যাতে আমাদের পরিচিতির লেভেলটা আরও অনেকটা বাড়ে, অনেকের মাঝে আমরা পৌঁছতে পারি, ভালোবাসা পেতে পারি। তো চলো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো। আজকের মতন গুড নাইট, টাটা।